listening to a podcast from Bullabine.com. আমি হলাম এলিয়ান, আপনাদের পৃথিবীতে অন্য জগৎ থেকে আইসি। দেখলাম যে Bullabine.com দৌড়ে থাকতে চাই, অনেক কিছু বাংলা গান পাওয়া যায়। আপনি হচ্ছেন গাজী সমীর সত্তার, এটা কি সত্যি নাকি সত্যি না? এটা কিঞ্চিত সত্যি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন মিস্টার কাজী সমীর সত্তার, আমরা যেটা আপনাকে নিয়ে শুনছি যে আপনি লেজেন্ড নামে একটা ব্যান্ডের কিবোর্ড বাজাতেন, তারপর আপনি বিদ্রোহী নামে একটা প্রজেক্ট বাইর করছিলেন, যেটাতে আপনি আই গেস অনেক কিছু করছেন, গান গাওয়া থেকে কিবোর্ড বাজানো, যদি আপনার সাথে আরো অনেক মানুষ ছিল যেরকম বিচয়েন্ট ভাই। এবং এখন আপনি নতুন একটা কি করছেন, সমী ফিচারিং প্রজেক্ট 365। এই সমী ফিচারিং প্রজেক্ট 365 নিয়ে একটু কিছু কথা বলেন। প্রথমত আমি লেজেন্ড করছি, লেজেন্ড আগেও একটা অ্যালবাম বের করছিলাম, অদ্বিতীয়, ওই সজীব বা এখন বাংলাদেশ মিউজিক করতে বেশ ভালো করতেছে। সজীবের সাথে আমি আমার চিনি তো ওনাদের, হ্যাঁ চিনবা তো, ভালো মিউজিক করে, ভালো মিউজিশিয়ান। ওর সাথে আমরা ছোটবেলায় আমরা লাইক ম্যাট্রিকের ম্যাট্রিকের সময় আমরা অ্যালবাম বের করছিলাম, অদ্বিতীয় তার গান বের করছিল, তার না ভাই। তো তারপরে বের করলাম, তারপরে একটা অ্যালবাম বের করলাম ভিনসেন্ট ভ্যান গঘ নামে, ওইটা চিটাং ভালোই চলছিল। তারপরে বিদ্রোহী প্রজেক্ট করলাম। বিদ্রোহী প্রজেক্টটার এই যে রিলিজ নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, কারণ নিউ ইয়র্কে থেকে এই অ্যালবাম বের করাটা খুব ডিফিকাল্ট এসব করাটা। তো তা এখন আমি এবার যখন বাংলাদেশে গেলাম তখন আসলে কোনো প্ল্যান করার ছাড়াই আসলে এই অ্যালবামটা হাত দিছিলাম। যে শুরু করছিলাম আসলে একজন সিঙ্গারের কয়েকটা গান করার দরকার ছিল, 2-3টা গান করে দরকার ছিল। তো আমাকে বলছিল যে খুব মানে ফ্রেন্ড রিকোয়েস্ট করলো সচ্ছল ভাই একটা কয়েকটা গান করে দেওয়ার জন্য। তো আমি যখন করতে গেলাম তখন দেখলাম যে মোস্টলি ফোক গান, কিন্তু আমি দেখলাম যে আমি ওই হেলাফেলা ভাবে খুব একটা কাজ করতে পারি না। তো মানে আমার মনে হলো যে আমি যেটাই ধরতেছি সেটা অনেক বেশি টাইম দিয়ে ফেলতেছি। তো আমি ভাবলাম যে আমি পুরো প্রজেক্টটা আমি ইয়ে করি। তা ওর পরে যখন শুরু একটা ফোক অ্যালবাম করবো, ফোক ব্যাপারটা আমি মানে সিরিয়াসলি নেই, ফোকের ব্যাপারটা। কারণ আমার মনে হয় ফোককে যদি ঠিক মতন করা না হয় তাহলে অনেক মানুষজনও খারাপ ভাবে দেখে, বা নিজের কাছে ভালো লাগে না। ফোক আমাদের এত ট্র্যাডিশনাল ব্যাপার আছে, অনেক কালচারের ব্যাপার আছে, অনেক কিছু ধরনের ব্যাপার আছে। তো আচ্ছা, ফোক গান করার সময় আপনি ধরেন এই যে দুনিয়া ওই গানগুলো ওটাগুলো করতে গিয়ে আপনার কপিরাইট ক্লেইমের কোনো ব্যাপার আছে? মানে রিমিক্স করার সময় বা আপনি যখন আরেকবার কম্পোজ করবেন তখনই তার কাছ থেকে পারমিশন নিতে হয়, নাকি ইচ্ছা মতো যে ইচ্ছা সেই করতে পারে? আসলে বাংলাদেশে তো এই পারমিশন নেওয়ার ব্যাপারে কোনো আসলে এই পলিসিগুলি বা ল গুলি তো আসলে ডিফাইন্ড না তো ভালোভাবে। আমাদের এগুলি আরো অনেক বেটার হওয়া দরকার। ইউজুয়ালি যেটা হয় যে মানুষজন করে, বাট পরে গিয়ে আমরা যেটা করছি সেক্ষেত্রে পারমিশন নিচ্ছি। যেমন আব্দুর রহমান বয়তির কাছ থেকে তার পারমিশন নেওয়া হয়েছে, তারপর কিছু তাকেও কিছু যাতে সে ডিসঅ্যাপয়েন্টেড না হয় তার এখানে, যদি আমরা আসলে কোনো অ্যালবাম থেকে কোনো প্রফিট এরকম ভাবে করি নাই, তো তবু তাকে কার্টিস হিসেবে কিছু ইয়ে দেওয়া হয়েছে আর কি, এর জন্য হিসেবে কিছু পেমেন্ট করা হয়েছে আর কি। তো জাস্ট অনারি, খুবই মানে যতটুকু আমরা অ্যাফোর্ড করতে পারি আর কি নিজেদের। এমনি এটার সেলস কেমন যেতেছে আপনার ভাবে? So far so good. যতদূর রিভিউ পেলাম সবার কাছ থেকে ওরকম ভাবে আমি এখন অফিসিয়ালি কোনো ইয়ে পাইনি, যেটা পাইনি, কিন্তু মানুষের কাছ থেকে যারা রিপোর্ট পাই তাতে বেশ ভালোই। তো সময় ভাই, আমি তো আপনার বেশ বিরাট ফ্যান অনেকদিন ধরে, আপনি জানেন যে মানে বিদ্রোহীর সময় আপনি যখন বিদ্রোহী অ্যালবাম বানাইতেছিলেন তখন থেকে আপনার মিউজিক শুনে আমি আপনার বিরাট ভক্ত। ওই যে তখন কি গান ছিল না, ঘুম বিলাসী, মৃত অস্তিত্ব, অনেক কিছু গান। আমি আপনাকে একটা ফ্যান হিসাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এটা আপনার অনেক ফ্যানরাই জিজ্ঞেস করে এবং আমি উত্তর দিতে পারি না। আপনাকে যদি একজন বলে যে ছবি আমি তোমাকে পিঠ চুলকায় দিব নাহলে পা টিপে দিব, কোনটা তুমি চাও, আপনি কোনটা বলবেন? পিঠ চুলকায় দেওয়া। পিঠ চুলকায় দেওয়া, হ্যাঁ গুড, আমি সেটাই ভাবছিলাম, আমার পিঠ চুলকায় দেওয়াটাই পছন্দ হয়। পা টিপতে ভালো লাগে, বাট পিঠ চুলকা আমি অনেক মিস করি। নিজের পিঠ নিজে চুলকাতে পারি, নিজে পাটা নিজেতে পারে, নিজের পিঠ চুলকা খুব ডিফিকাল্ট।
আচ্ছা সুবীর ভাই, আপনার মনে হয় যে আপনাকে যে অনেক মানুষ বলে যে আপনাকে দেখে মনে হয় আপনি কলকাতা থেকে আসছেন, এটা নিয়ে আপনাকে এখনো মনে হয় না। না, ওটা ওই যে যখন দাড়ি ছিল, লম্বা লম্বা চুল ছিল, কয়েকদিন আগে তুমি দেখছিলে, তখন তুমি আমার অঞ্জন দত্ত বলছিলা। এখন আর মানুষজন সেটা বলে না। এখন আপনি আমাকে আসল কথা বলেন যে আপনি মিউজিক ছাড়াও আপনি বাংলাদেশের মিডিয়ার অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, যেরকম একটা টিভি স্টেশন, বাংলাদেশি টিভি স্টেশন আমেরিকায় হয়েছিল, ওটার সাথে আপনি জড়িত ছিলেন আমি জানি। ওইটা নিয়ে কিছু একটা বলেন তো। এইটা নিয়ে তো আসলে মানে আমি তো আসলে কালচারালি ইনভলভ ছিলাম না। আমি আসলে ওখানে টেকনিক্যাল সেক্টর দেখতাম। কালচারাল সেক্টর ছিলাম না সেটা বলা উচিত না। আসলে আমি এখানে মিউজিকও করতাম, বাট অফিসিয়ালি আমি টেকনিক্যাল সেক্টর দেখতাম। টিভি চ্যানেলটার চেষ্টা ছিল ভালো, কিন্তু পরে তো পারমিশন পলিটিক্যাল কারণে। আচ্ছা সুবীর ভাই, আপনার এখন ফিউচার প্ল্যান কি? মিউজিক টিউজিক কি? হ্যাঁ, মিউজিক ফিউচার প্ল্যান হচ্ছে গিয়ে আপাতত টরন্টোতে ভাবিদের গান করা, যদি সাথে কিছু পয়সা কামান যায়, ভাইয়ারা যদি পেমেন্ট করে কিছু পয়সা সহজ হয়, তো দ্যাটস মাই আপাতত গো। না, অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে গিয়ে আমি হ্যাভ এ ভেরি পোর্টেবল সিস্টেম। আমি একটা ম্যাকবুক প্রো অ্যান্ড Apogee Duet, a very portable system. So hopefully একটা জোস জিনিস। তো আমি এখন ঠিক করছি যে ভালো মিউজিশিয়ান, ভালো সিঙ্গার পেলে পরে আমার কিছু আসলে গান করা আছে। আনিলার সাথে কয়েকটা গান করা, আমাদের ফ্লোরিডার যে পুনম, ওর সাথেও একটা গান করা আছে এরকম। তারপরে নিউ ইয়র্কের লাবণী, কয়েকজনের বেশ কয়েকজনের গানই আমার করা। তো ওদের সাথে ওই অ্যালবামটাকে আমার বিশেষ করার ইচ্ছা আছে। তো এখানে যদি ভালো কিছু সিঙ্গার টিঙ্গার পাই, ওদেরকে নিয়ে অ্যালবামটা শেষ করে ফেলবো। ওই অ্যালবামটা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং হবে, ইন দ্য সেন্স যে গানগুলির কথা টথা বেশ ভালো আমার মনে হয়। আমি অনেক কষ্ট করে আর কি কথাগুলি ভালো করার চেষ্টা করছি। তো লিরিক ভালো হলে পরে আশা করি অ্যালবামটা ভালো হবে। না, এমনি টরন্টোতে তো বাঙালি মিউজিশিয়ানও অনেক আছে আমি যতদূর জানি। বাংলাদেশে মিউজিশিয়ান অনেক আছে। আমি তো সৌরভ টৌরভরা ওই টরন্টোতে থাকে না, বেস টেস বাজায় যে। ও ভাই, নিউ ইয়র্কের বাঙালি যারা মিউজিশিয়ান আছে সব মানে আসলে একই ধরনের মিউজিক করে, মানে একই ধরনের মিউজিক করে বলে একই ধরনের ইনস্ট্রুমেন্ট প্লে করে, যার কারণে দেখা যায় যে কিবোর্ডিস্ট একজন বেশি। তো এখন আমিও কিবোর্ড বাজাই, সবাই কিবোর্ড বাজে এখানে। তো যার কারণে এটা একটা প্রবলেম হয়েছে যে যদি ভালো আপনার ফ্রেন্ড ফুয়াদ মনে আছে? আপনার ফ্রেন্ড যে ফুয়াদ, মানে মানে নট আমাদের মানে দুজনের মোটকাম মেয়ে ফুয়াদ না, এটা হচ্ছে যে বিবাহিত ফুয়াদ, বিবাহিত থাকতে কিবোর্ড বাজায়। হ্যাঁ, ওনার সাথে আমার বেশ ভালো দেখা টাকা হয়, ভালো কিবোর্ড বাজায়। হ্যাঁ, ভালো কিবোর্ড বাজায়। কিন্তু যেটা আমাদের এইখানে প্রবলেমটা, বিদেশের প্রবলেম, মানুষজন এতই তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে যে মিউজিকে তো পুরো কিবোর্ডের হতে পারে না, even আমিও পারবো না। তো যার কারণে ওই রেস্ট্রিকশনের কারণে আসলে কতটুকু কি করা সম্ভব হবে দেখা যাক। আসলে বাইরে যারা মিউজিক করে অনেক ডিফিকাল্টির মধ্যে মিউজিক করে, তো ওইটা মানুষজন বুঝে হয়। আচ্ছা সমীর ভাই, আপনার আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা, আপনি যখন মিউজিক শুরু করছিলেন তখন তো পুরো আদিকালের কিবোর্ড দিয়ে বুঝছেন তো শুরু করছেন। এখন তো সবাই ম্যাক, তারপরে যে ডুয়েট ফুয়েট কিনে। আমি অ্যাকচুয়ালি ভাবতেছি ওই যে প্রো টুলসের ফ্যাক্টরি বান্ডলটা কিনবো, কারণ আমার মাইক টাইক কিচ্ছু নাই, ওটার সাথে একটা ওই কন্ডেন্সার মাইক আসে। তো এখন প্রো টুলস হচ্ছে গিয়ে যারা বেসিক নর্মাল সেটআপে যেতে চায়, কম্পিউটার ওই পাইরেটেড সফটওয়্যার সম্পর্কে জানে না বেশি, তাদের জন্য প্রো টুলস আইডিয়াল। হ্যাঁ, আর মানে ধরো আমেরিকা যাদের অনেক পাশাপাশি আছে প্রো টুলস আছে, এইচডি বা যারা আসলে সিরিয়াস সেটআপের জন্য চিন্তা করে, বড় স্টুডিও, তাদের জন্য প্রো টুলস বেশি ভালো। কিন্তু আমার মনে হয় যে আমাদের মতন মানে বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষজনের জন্য পাইরেটেড সফটওয়্যার ছাড়া গতি নাই। বাংলাদেশের পাইরেটেড সফটওয়্যার ছাড়া আসলে মিউজিক হইতে না। আমরা যত বড় বড় মিউজিশিয়ান বলি না কেন, তারা অনেকেই হ্যাঁ সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারা অ্যাফোর্ড করতে পারে সফটওয়্যার গুলি, কিন্তু সাকসেসফুল হওয়ার আগে ম্যাক্সিমামই মানুষজন পাইরেটেড সফটওয়্যার করে, সেটা যত বড় মিউজিশিয়ান হোক না কেন। সব জায়গায় আমার তো মনে হয় টিম্বারল্যান্ডও মনে হয় পাইরেটেড সফটওয়্যার দিয়ে শুরু করছিল। না, আমার মনে হয় আমেরিকাতে কম। আসলে ফোরামে গেলে ডিসকাশন দেখা যায় যে প্রচুর মানুষই আসলে সফটওয়্যার কিনে, বাংলাদেশে কেউই কিনে না। স্বভাবতই কিনলে পরে বাংলাদেশে মিউজিক হইতো না।
সম্ভব হতো না, এই মিউজিক এই স্ট্যান্ডার্ডের মিউজিক সম্ভব হতো না বাংলাদেশে। কিন্তু একজন যদি মিউজিক শুরু করতে চায়, হ্যাঁ ধরেন একটা মানুষের ল্যাপটপ আছে, ম্যাক হোক উইন্ডোজ হোক, আপনি কি হার্ডওয়্যার মানে মিনিমাম কি হার্ডওয়্যারটা আপনি কিনতে বলবেন মানে শুরু করতে চাইলে? শুরু করতে গেলে এখন আসলে একদম বাংলাদেশ কেন যখন মার্কেটে যে স্ট্যান্ডার্ডের নর্মাল বেসিক কম্পিউটার পাওয়া যায় ওটা দিয়ে শুরু করা যায়। আসলে অডিওর জন্য ও মানে নর্মালি অত পাওয়ারফুল লাগে না, হার্ডওয়্যার লাগে না। হ্যাঁ, একদম বেসিক একটা কম্পিউটার হলেও ইউ ক্যান স্টিল ওয়ার্ক অন ইট। অডিওতে দরকার হলে একটু পুরো ভার্সনের সফটওয়্যার দিয়েও কাজ করা সম্ভব। 3-4 বছর আগের সফটওয়্যারের অসুবিধা কি, স্টিল মানুষজন 3-4 বছর আগে ভালো মিউজিক করছে। মিউজিক করতে অত পাওয়ারফুল লাগে না, আসলে মিউজিক করতে ক্রিয়েটিভিটি দরকার। মানুষ সফটওয়্যার নিয়ে বেশি অফিস গেছে দিনকে। তার থেকে বরং আসলে চিন্তা করা উচিত সুর, কথা এগুলিতে। তো তুমি তো রেকর্ডিং করতেছো, তোমার আমি সেদিন একটা ট্র্যাক শুনলাম স্টোইক দেশের একটা প্যারোডি করলা আরাফাত, তো ওটা তো অনেক ফানি হয়েছে। তো আই ডোন্ট থিঙ্ক ওটার জন্য তোমার ওটা প্যারোডি না, ওটা আমার সিরিয়াস, ওটা আমার সিরিয়াস অ্যালবামের গান। কি বলেন আপনি? ও সিরিয়াস অ্যালবামের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তো মিউজিক করতে গেলে অত বেশি তেমন কিছু দরকার না, সিম্পল জিনিস দিয়ে শুরু করা যায়। বাট ভালো সাউন্ড কোয়ালিটি মানে আমাদের ফুয়াদ হাবিবদের স্ট্যান্ডার্ডের অডিও বা অর্ণবের অডিওর মতন নিয়ে দরকার হলে পরে আসলে কম্পিউটারটা যত না দরকার হয় তার চেয়ে বেশি দরকার সাউন্ড কার্ড, একটা ভালো সাউন্ড কার্ড, ভালো মাইক্রোফোন। এইগুলি হলে পরে সুন্দর ডিসেন্ট সাউন্ড আসে। আর তারপরে আরো বেটার করতে হলে তখন অনেক টেকনিক্যালি অনেক তখন এক্সপেন্সিভ হয়ে যায় ব্যাপারটা। ওইটা তো হ্যাঁ, আর অর্ণব সালার তো এইচডি আছে মনে হয়, ওর তো প্রোটুলস এইচডি। আরে অর্ণবের? হ্যাঁ অর্ণবের প্রোটুলস এইচডি বাংলাদেশে বেশ কয়েকটি আছে। প্রোটুলস এইচডি ছাড়াও আসলে অনেক রকম সেটআপেই সুন্দর ভালো মিউজিক করা যায়। সোনার মতন সফটওয়্যার দিয়ে ভালো মিউজিক করা সম্ভব। জাস্ট ভালো একটা মাইক্রোফোন, ভালো একটা সাউন্ড কার্ড হলে ভালো মিউজিক করা সম্ভব। তাই না? আমি তো অবশ্য বলি সবাই ভাই যে গ্যারেজ ব্যান্ড মাস্টার করতে পারে ওই হইতেছে অ্যাকচুয়ালি প্রডিউসার। হ্যাঁ, আজকাল এই লুপের ব্যাপারটা খুব চলে, মানুষজন লুপ জোরে মিউজিক অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনে মানুষজনকে আগেকার দিনে কষ্ট করে এক একটা বিট বানাইতে হতো, এক একটা ফ্রেজ গুলি তৈরি করতে হতো নিজে দেখে। এখনকার দিনে সবই আসলে ডিভিডিতে পাওয়া যায়। ইনফ্যাক্ট আমাদের ভালো ভালো মিউজিশিয়ান এখনকার পপুলার অ্যালবাম গুলিতে দেখা যায় হাবিবের ইভেন অ্যালবামেও ওই যে ডিপেস্ট ইন্ডিয়ার প্রচুর লুপ ইউজ করা হয়েছে। তো ডিপেস্ট ইন্ডিয়া থেকে এনিবডি ক্যান জাস্ট ড্র্যাগ দোজ লুপস। হাবিব যেহেতু খুব ভালো ট্যালেন্টেড মিউজিশিয়ান, ও অনেক ভালো লুপ গুলিকে মানে একসাথে করতে পারছে, লাইক অ্যারেঞ্জমেন্ট মানে কম্বিনেশনটা ওর সেন্স খুব ভালো, তো যার কারণে সে ভালো ইউজ করতে পারছে। বাট আদারওয়াইজ আমি বলবো যে লুপ মেড ইট ইজিয়ার মিউজিকের ক্ষেত্রে। At the same time, I think এটা কিছুটা ক্রিয়েটিভিটিকে একটু নষ্ট করে কিছুটা হলেও। এইটা আই গেস ডিপেন্ড করে, কারণ আমার তো মনে হয় যে আপনি নো ম্যাটার হু ইউ আর একটা ব্যান্ডের সাথে বাজানো শিখতেই হবে, বুঝছেন? মানে একটা ব্যান্ডের সাথে মানে আলটিমেটলি আপনি যতই প্রডিউসার যাই করেন না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় আপনার ওই মানে একটা স্টেজে যদি আপনি ব্যান্ডের সাথে না বাজাতে পারেন তাহলে কিছু করার নাই। ব্যান্ডের ক্ষেত্রে তো ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। চলো আমি বলছিলাম যে আজকাল ব্যান্ড আমাদের দেশে কত চলে, দেখা যায় যে ওই চলো যে প্রডিউসাররা ফিচারিং অমুক মানে যেমন সময় ফিচারিং প্রজেক্ট 365 টাইপ ব্যাপারটা বাংলাদেশ চলতেছে খুব, তাই না? ব্যান্ড আজকাল তুলনামূলক কমই চলে আমার ধারণা। কিছু কিছু ব্যান্ড হয়তো বা চলতেছে, হয়তো বা শিরোনামহীন খুব ভালো ব্যান্ড। আমাদের আর্টসেলও একসময় বেশ চলছে, কিন্তু রিসেন্ট ইয়ার্স দেখা যায় কয়টা শিরোনামহীনের মতন ব্যান্ড থাকতে হয়। সবই তো আমাদের জুয়েল ফিচারিং সামবাডি আর হাবিব ফিচারিং সামবাডি, না? হ্যাঁ না, আমার কিন্তু ওই শিরোনামহীনের লাইভ পারফরমেন্স অনেক ভালো লাগে, কিন্তু এটা আমার একটা পার্সোনাল ফিলিং। আপনি হয়তো এটা নাও বলতে পারেন কারণ আমি বাইনচোদ আর আপনি বাইনচোদ না। লাইভের উপরে কিছু নাই, লাইভ মিউজিক না ওইটা না আমি যেটা কইতেছি যে আমার মনে হয় যে বাংলাদেশে মানে ব্যান্ড এত ভালো করতেছে না বিকজ ব্যান্ড অনেক বাজে হয়ে গেছে। মানে ব্যান্ডের স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আপনার যারা প্রডিউসার
ওরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে যেটা ব্র্যান্ডরা মেনটেন করতেছে না, বলার আছে? হ্যাঁ, আমার তো মনে হয় শুধু বাংলাদেশের অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমি ব্যাপারটা পুরোপুরি একভাবে দেখি না। আমি মনে করি বাংলাদেশের ব্যান্ডগুলি কিছু কিছু ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা বেশ ভালো হাইড আছে, যেখানে প্রডিউসার অনেক ক্ষেত্রে খারাপ করে ফেলছে। আই থিঙ্ক প্রডিউসারদের মিউজিকের মধ্যে যেহেতু ধরা বাঁধা কতগুলি ইউজ করা হয় যে জিনিসপত্র, যেখানে ভেরিয়েশন কম, আমরা যদি দেখি যে একই ধরনের জিনিসপত্র, হাবিবের ট্রেন্ডটা খুব চলতেছে। ফুয়াদ অনেক এক্সপেরিমেন্টাল মিউজিক করে, দ্যাটস ট্রু, বাট আদারওয়াইজ অ্যাসাইড ফ্রম ফুয়াদ অনেকেই দেখা যায় যে গদ্দামা একই রকম জিনিসপত্র হচ্ছে। ক্ষেত্রে না, এটাতে আমি পুরোপুরি একমত। যেরকম ফুয়াদের বন্য অ্যালবামটাতে কিছু কিছু গান, জঙ্গলি গানটা যেরকম, আমার তো মনে হয় যে বাংলাদেশে এরকম গান কম মানুষ লিখছে, মানে শালা কি বানাইছে। কিন্তু আমার আমার মতে মিউজিক অ্যারেঞ্জমেন্ট ফ্যান্টাস্টিক, বাট সোলো বলছি, যেমন ইয়েদের এই প্রডিউসাররা যেসব মিউজিক করতেছে, এটার মধ্যে একটা বড় সড় প্রবলেম হয়ে যাচ্ছে যে আই থিঙ্ক কথাগুলি একদম বাজে হচ্ছে, লিরিক্যালি একদমই বাজবে। তুমি আপনি হাবিব ফুয়াদ দুজনকেই দেখেন, অর্ণবেও একটু একটু, বাট হাবিব ফুয়াদ দুজনের মধ্যে আমার মনে হয় মেয়ে কোয়ালিটি অনেক বেশি। মানে আমি দুজনকে, একজনকেও কিন্তু ছেলে হিসাবে দেখি না। অর্ণব হচ্ছে হাফ ছেলে হাফ মেয়ে, মানে কারণ অর্ণব এদের মানে একটা পুরো ডিফারেন্ট। আমার মনে হয় এই প্রডিউসার যারা আছে এদের মধ্যে একমাত্র রিয়েল ম্যান হচ্ছে কোনো ভাই। আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু একটু মেয়েলিপনাটাই বেশি লাইক করে। ওই কিন্তু ফুয়াদ হাবিব তো আসলে দুইটা মানে কান্নাকাটি করা মেয়ে। ফুয়াদ কতখানি কান্নাকাটি করা মেয়ে কি মেয়ে না, কিন্তু হাবিব অনেক মেয়ে পটানো মেয়ে, মানে ওর মেয়েলিপনাটার মধ্যে অনেক মেয়ে পটানো ব্যাপারটা আছে হেভি জোর। হ্যাঁ, কিন্তু না, আমি কইতেছি বুঝছেন সময় ভাই, এইটা শুনে আপনি হেভি মজা পাবেন। ফুয়াদ যখন বাংলাদেশে গেছে ও তো পুরা মানে ফাটায় দিত, মানে আমার তো মনে আছে, মানে এখনো ফাটায় দেয় শালা, তো মানে তার মতন ট্যালেন্টেড। কিন্তু ওই খানকির পোলা বুঝছেন একটা নিজে অ্যাপার্টমেন্ট নিছে, হিউজ অ্যাপার্টমেন্ট, মানে এটা সুমন ভাইয়ের সাথে শেয়ার করার আগে আমি তো পুরো গিয়ে টাসকি খাই গেছি, এত সুন্দর। তো ওখানে যে ফুয়াদকে রাত 2টার সময় গিয়ে বলি দোস্ত এটা করে দে, সে কিচ্ছুতে মানা করে না, সব কাজ একদম মানে ফাটাই করে দিতেছে বুঝছেন। তোমার সাথে তোমার বেশি ভালো খাচ্ছে, কিন্তু সবার জন্য পারে না, অনেকে আছে যে যারা পিছন পিছন ঘুরে। না শোনেন না, তা আরেকটা তো আছে, ওর টাকার সাথেও ভালো খালি, টাকাও দিতেছিলাম ভালো, কিন্তু না, কিন্তু একদিন বুঝছেন ও বাসায় গেছি, দেখি ও পুরো একটা মানে ও এমনি একটু সিংহ মতন দেখতে, একটা মানে মোটা সিংহ, তাই না? হ্যাঁ, দেখি যে সে পুরো বসে আছে চুপ করে, ওর ঠোঁটটা কাঁপতেছে যে কোনো মুহূর্তে ক্যান্ডা দিব। আমি কই দোস্ত কি হয়েছে? আমি ভাবছি যে ওর কোনো প্রেশার পড়ছে, মানে বেশি কাজের প্রেশার বা ডিপ্রেশন, যে এই দেশে কি করতেছি আমি। সে তখন বলছে দোস্ত তুই জানিস না, আমার এই মিস্ত্রি বলছিল এসে আমার লাল পর্দাটা ঠিক করে দিবে, 2বার আসছে এখনো আসেনি, আমার মুড লাইটিংটা হচ্ছেই না, থরথর করে ঠোঁট কাঁপতেছে। এই হইতেছে ফুয়াদ। আর হাবিব তো ফুয়াদের ইমোশনাল ঠিক ব্যাপার। আর সময় ভাই আপনার তাহলে একটা কুইক ফ্যাক্ট নিয়ে নেই, আপনার বাংলাদেশের ফেভারিট ব্যান্ড কে? বাংলাদেশের ফেভারিট ব্যান্ড এই মুহূর্তে? হ্যাঁ, বাংলা। গুড 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 গুড, এই একমাত্র ওয়াটসন ছাড়া এইটা বললে আমি খুশি হইতাম। আর ওয়াটসন দাদা ছিল এক সময় আমার এখনো মনে হয়, মানে এখন আমার কন্টিনিউসলি আমার ফোনে আমি খালি ওয়াটসন দাদা শুনতাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না বাংলা আসলে মানে বুনো ভাই তো আসলে, বুনো ভাই তো আমাদের প্রডিউসার, সো আপনার ফেভারিট ভাইয়ের উপরে বাংলাদেশে মিউজিশিয়ান খুঁজে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলার একটা প্রিন্সিপাল আছে, ইউনো, ওদের যে মেসেজ আছে। সেকেন্ড অ্যালবামটা মানুষ অনেকেই লাইক করে নাই আমি শুনছি, আমার কাছে সেকেন্ড অ্যালবামটা আরো বেশি ভালো লাগে। আমারও একদম। বুনো ভাই তো আমার মনে হয় মানে বাংলাদেশে উনার মতন মিউজিশিয়ানই নাই। বুনো ভাই হইতেছে মানে এরকম একটা লোক, যেরকম ভালো সেরকম ট্যালেন্টেড, সেরকম দাড়ি, সেরকম
মানে লোকটা আসলেই। কিন্তু আপনি আমার আরেকটা জিনিস কন, আপনার প্রিয় বেসিস্ট কে? প্রিয় বেসিস বাংলাদেশে অনেকেই আসলে প্রিয় বেসিস ডিফিকাল্ট বলা। হ্যাঁ, একজন আসলে বাংলাদেশে অনেক ভালো ভালো বাংলাদেশে এই একটা ইনস্ট্রুমেন্টের প্রচুর হ্যাঁ, অনেক ভালো ভালো মানুষ আছে। ভাই বলে দেন। হ্যাঁ, বুনো ভাই ডেফিনেটলি তার সাথে বুনো ভাই ইজ দি বেস্ট। মানে সেরকম ভাবে আবার আমাদের পপিসের গ্রুপ গুলিতে শাফিন ভাই ফাটাফাটি। হ্যাঁ, সেই আমাদের 90 এসে যা দেখাইছে, খায়াম ভাই ওরকম ভালো, সবাই আসলে প্রচুর ভালো ভালো। আমাদের সুমন ভাই ওরে বাবা। হ্যাঁ, উনি তো আরেকটা পুরো জিনিস। আচ্ছা, আপনি ছাড়া আপনার প্রিয় কিবোর্ডিস্ট কে? আমি ছাড়া আমার প্রিয় কিবোর্ডিস্টদের মধ্যে টিঙ্কু ভাই। টিঙ্কু ভাই হলো গিয়ে আমাদের নগর বাউল দের আমি তোমাদেরই লোক অ্যালবামটা যে কিবোর্ড বাজি। হ্যাঁ, আচ্ছা। আর এছাড়া অফকোর্স মানাম ভাই তো আছেই। হ্যাঁ, মানাম ভাই তো পুরো গুরু, মানাম ভাই তো আলাদা। আচ্ছা, আপনার এই প্রিয় গিটারিস্ট কে? বাংলাদেশের গিটারিস্টের মধ্যে এখন মাহের। মানে ছেলেটা সাইজে যতটা ছোট, ট্যালেন্টের ততটা বড়। আর তাদের মধ্যে হ্যাঁ, আর আমি যে মিউজিশিয়ানদের সাথে কাজ করছি তাদের রিচার্ডের গিটার আমার খুব ভালো। রিচার্ড ভাই আসলে অনেক জোস, অনেক জোস। অনেকে আসলে অনেকে নাম জানেন না অনেক মিউজিশিয়ানদের, কিন্তু এরা অনেকে অনেক জায়গায় কাজ করছে। ফুয়াদের আলবামে রিচার্ডের প্রচুর কাজ আছে। না, রিচার্ড ভাই কিন্তু ফিলটাই অনেক সুন্দর, অনেক সুইট হার্ট। হ্যাঁ, তারপর আপনার প্রিয় ড্রামার কে? এইটাতে যদি আপনি অন্য কারো কোনো কথা নাই, অবধি নেই। আর প্রিয় ড্রামারদের মধ্যে মাহবুব ভাই আছে। আল্লাহ, এই যে যার কথা কইলেন আপনি জানেন, উনি আমার ফেসবুকে আছে। আমি ওনারে প্রত্যেকদিন ভাবি যে ওরা ওয়ালে লিখবো নাকি, তবে লজ্জায় লিখতে পারি। আপনার আবার লজ্জা আছে নাকি? তুমি কি মাহবুবুর রশিদের সামনে আরাফাত, আমি মানে উনার সামনে বুঝছো তো একটু আলাদা জিনিস। আচ্ছা, এবং তাহলে সব বাকিরা আপনার ফেভারিট ভোকালিস্ট কে? আচ্ছা, তুমি বক্তা বাচ্চা টপিক থেকে তুমি আমার কি কোশ্চেন খুঁজে বের করছো? হ্যাঁ, যে এগুলো তো মানুষ জানতে চায়। আমি কি করবো? আমাদের সব মধ্যবিত্ত পরিবারের পোলা পাইন, ওরা তারায় তারায় রটিয়ে দিব, শুনবে আর আপনার কথা ভাববে, আর তারপরে এগুলি জানতে চাই বিকজ এগুলি সারাদিন মধ্যে জানানো হয়। এগুলি আমরা ট্রেন্ড সেট করছি বা বাংলাদেশের মানুষদেরকে কি ধরনের মিউজিক শোনানো হবে, কি ধরনের কোয়েশ্চেন তারা লাইক করবে, বুঝছো? তোমরা যদি ভাই, আপনি আরেকটা জিনিস করেন, আপনি তো বিয়া করছেন, পাপ হয়েছেন, এখন আপনার মানে এইগুলা নিয়ে জীবন নিয়ে কি অনুভূতি? আমি আপনার আসলে আপনার বেবি অনেক কিউট, মাশাআল্লাহ। ছবি দেখতে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এটা আসলে একটা পুরো আনএক্সপেক্টেড একটা চেঞ্জ। আমি আসলে কোনদিন ভাবি নাই যে আসলে যে বাচ্চা হইলে পরে মানুষের এত চেঞ্জ আসতে পারে সাইকোলজিক্যালি, এবং কমপ্লিটলি আনএক্সপেক্টেড। হ্যাঁ, মানে আমি কোনদিন মানে চিন্তাই করি না। করতে করতে জিনিসপত্র জীবনে কোথায় কিভাবে চেঞ্জ হয়ে যায় কোনো বুঝিনি তো, যে হঠাৎ করে দেখলাম বাপ হয়ে গেলাম। বাপ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে লাইফের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যখন একটা ঘটনা শুনি তখন সাথে সাথে এটার সাথে নিজের ছেলেকে নিয়ে এটা অ্যাসোসিয়েট করে কম্পেয়ার করি আর কি, যে আমার কিরকম লাগতো ব্যাপারটাকে। তো it's a big change বলার বাইরে। তো ইন্টারভিউর ব্যাপারে কথা হলো গিয়া, তোমরা সব বোরিং কোশ্চেন করছো, আরো ইন্টারেস্টিং কোশ্চেন এক্সপেক্ট করছিলাম। আর কি আমি এটাই চিন্তা করছিলাম যে আপনার লগে নুনু চ্যাং এগুলো নিয়ে কথা বলবো নাকি হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। তারপরে দেখলাম যে যেটাই করি হার্ডওয়্যার মানুষ হার্ডওয়্যার মানে কিছু কিছু মানুষজন ভালো লাগবে, কিন্তু এছাড়া মানুষের কাছে হার্ডওয়্যার কথা এত বেশি। আচ্ছা, আপনি কি কইতে চাইছিলেন যেটা বলা হয় নাই?
কি বলতে চাইছিলাম যেটা বলা হয় নাই, আই থিঙ্ক বাংলাদেশের সাধারণ মানে মিউজিকের কিছু ট্রেন্ড নিয়ে আমার কিছু বলার ছিল। ফোক অ্যালবাম কেন, আচ্ছা ফোক অ্যালবামের ব্যাপারেই না হয় বলি। হ্যাঁ, যে আমাদের ফোক নিয়ে আসলে আমার সবসময় খুব রেসপেক্ট ছিল, হাইলি রেসপেক্ট ছিল। আমি খুব একটা এক্সপার্ট না ফোকে, তো এই জন্য আমি আসলে নিজে জানার জন্য অ্যালবামটা করতে চাইছিলাম। এই অ্যালবামটা আমার মানে ইচ্ছা ছিল অনেক দিনের যে ফোক নিয়ে কিছু করার, কিন্তু কোনো সাহস হয়নি। তো যখন করলাম একই সাথে অপরচুনিটি হলো যে ফোক সম্পর্কে জানার। অ্যাট দি সেম টাইম আমি আরেকটা জিনিসই বলতে চাই, বাংলাদেশের মিউজিকে আমরা এখন যেসব গান শুনি সব কটা সেটা ব্যান্ড হোক আর আমাদের এই প্রডিউসাররা যেসব করতেছে সব জাতা লিরিক একদম। আমি বাংলাদেশে গেছি, কিছু লিরিসিস্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি, যাদের নাম শুনছি যে এরা ভালো লিরিক লেখে, তাদেরকে লিরিক লেখানোর চেষ্টা করছি। আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড। তারা খুব জেনেরিক লিরিক লেখে, যেটার সাথে মানুষজন ও সবাই সাথে কোনো স্টোরি বলার কিছু নাই, কোনো অ্যাকচুয়াল পার্টিকুলার কোনো ইনসিডেন্ট নিয়ে কথা হয় না। এটা একদম কথা। সব খালি অ্যালবাম বের হয় বিজনেসের জন্য আর কি। হ্যাঁ না, আমি এক্সাম্পল বিজনেস কেন, বিজনেস ছাড়াও যারা ক্রিয়েটিভলি কাজ করতেছে তারাও আমি কিছু ভালো কিছু করতে পারে না, তারা খুব তো ভালো জিনিসও তো করা যায়, তাই না? এটা আমি কমপ্লিটলি একমত। সেটা তো একটাই আছে, ব্যবসার জন্য ভালো কিছু করা যায়, কিন্তু যারা ভালো কিছু করার চেষ্টা করতেছে তারাও খুব ভালো লিরিক নিয়ে আসতেছে না। এটা একটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। যেমন দেখা যাচ্ছে যে যারা ভালো লিরিক করতেছে তারা খুব অ্যাবস্ট্রাক্টের নাম দিয়ে কতগুলি নীল আকাশ, মানে মহাকাশ, ম্যানহোল, এই নিয়ে একটা কতগুলি কথা বসাই দিল, তারপরে ঠিক আছে তাও নয় এরকম যে এটা কিভাবে তুমি ইন্টারপ্রিট করবা। হ্যাঁ, তিনি মাছ, নীল আকাশ, মহাকাশ, ম্যানহোল, আমি ফুটপাতে পড়ে আছি, চিন্তা করছি এখন এটা নিয়ে ফিগার আউট করা আমি কি বলতে চাই। হ্যাঁ, আচ্ছা আরেকটা, এটা থেকে আমাদের যারা বাংলাদেশের থিঙ্কার্স, কিন্তু যারা আবার আরেকটা থেকে যে নীলা গান, যে নীলা তুমি কি জানো না, হ্যাঁ, এখন এই নীলা ক্যান বি এনিবডি। অন দি আদার হ্যান্ড আমরা যদি অন্য অঞ্জন দত্তের একটা এক্সাম্পল নিই, রঞ্জনা আমি আর আসবো না, তাই ওই ক্ষেত্রে দেখা যায় যে একটা পার্টিকুলার একটা রঞ্জনার কথা বলা হতেছে। হ্যাঁ, ইটস নট জাস্ট এমন একটা যার পাড়ায় প্রবলেম আছে, যার পাড়া দিয়ে যেতে গেলে মাইকে পেতে পারে আর কি। হ্যাঁ, তো আই থিঙ্ক ওইটা একটা সুন্দর একটা স্টোরি বলে। কিন্তু নীলা কি জানো না, হ্যাঁ, তোমার জন্য আমার হৃদয় ফেটে যাচ্ছে, হ্যাঁ, ইটস লাইক টু মেনি সংস দ্য সেম টপিক। হ্যাঁ, মানে সবাই বলতে পারে আমি নীলা না। এই জন্য যেটা হচ্ছে সময় হয় আমার মনে হয়, কিন্তু এই জন্য আপনার এটার জন্য একটা সলিউশনও আছে, এবং এটা হচ্ছে যে হাগু সঙ্গীত করা। তোমার লিরিক অনেক ক্রিয়েটিভ। না শুধু আমাকে, আমি এটা সুমন ভাইকেও বলতেছিলাম, এবং আমি এটা একটা মানে রিউমার শুনছি যে সুমন ভাই নেক্সট অ্যালবামে বাথরুম নিয়ে বেশ কয়েকটা গান টান থাকবে। সুমন ভাই তো গানের খাতা আর একটি ছেলে গান গাচ্ছে, প্রচুর গান, বুঝছো সুমন ভাই। কিন্তু আমার মনে হয় সিরিয়াসলি যারা লিরিক নিয়ে কাজ করছে তাদের মধ্যে আমি একটা মানে একজনকে যে মেইন স্ট্রিমেও বেশ ভালো চলছে, সেটা হচ্ছে বাপ্পা ভাই। বাপ্পা ভাই আই থিঙ্ক কিছু কিছু গান আছে বেশ ভালো, যেমন লাস্ট অ্যালবামেও তার একটা ওই যে মাটি খাইলো কেনা, হ্যাঁ, চট্টগ্রামের ওই মাটি ইয়ে নিয়ে গানটা যে করছে, মানে এরকম কিছু কিছু গানের মধ্যে দেখা যায় যে কিছু কিছু মিউজিশিয়ানরা লিরিক নিয়ে চেষ্টা করছে ভালো কিছু করার। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, এটা আমার ভালো লাগে। রাইট, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে, কিছু কিছু গানের আউটস্ট্যান্ডিং। এটা বাপ্পা ভাইকে ওই জন্য অনেকেই দিতে হয়। তো মানুষজন অনেকেই বাপ্পা ভাই, আমি অনেকে দেখছি যে বাপ্পা ভাই মেইন স্ট্রিম বাপ্পা ভাইকে মানে পোলাপেনরা খুব মানে ইয়ে করে না, যে ও উনি তো কারণ পপুলার হলে পরে মানুষ খুব সহজেই তাকে মেইন স্ট্রিম বলে উড়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাপ্পা ভাই কেউ না রেসপেক্ট করলে আমি ওকে চুদি সালের চুদি। বাপ্পা ভাই জোর তো তারপরে যেটা বলতেছিলাম যে আসলে আমাদের এখনকার মিউজিশিয়ানরা দে শুড লুক ব্যাক টু আওয়ার ফোক ইয়ে সং। হ্যাঁ, যারা তাদের কিছু শেখানো উচিত কিভাবে গান লিখতে। একদম সত্যি কথা, কারণ আমি একটা কথা বলি যে র্যাপ মেটাল না, র্যাপ অ্যাকচুয়ালি না, বাট মেটাল রক তো সবাই করে পচাইছে,
এবং কেউই ভালো করে করতে পারে না। ক্রিপ্টিক ফেট প্রবাবলি একটা মেটাল ভালো অ্যালবাম বা দেড়টা বলা যায়, মানে মানে দুইটা একসাথে। তোমাদের লিরিকের স্ট্যান্ডার্ডটা ডিসেন্ট, আমি বলবো যে মানে সুন্দর কথা, বাট যেহেতু তোমরা হয়তো বা তোমাদের মধ্যে গান লেখে, সাকিব মনে গান টান লিখতে, আমাদের কথা বাদ দেন, আমাদের কথা কিছু না। আমি বলছি যে এমনিতে বাংলাদেশে মানে মানুষ রক আর মেটাল কইরে মানে মানে সবাই মোটামুটি দেখাই দিছে যে দে হ্যাভ প্রুভড দেয়ার ফেলিয়ার, বুঝছেন? এখন আপনি ঠিকই বলছেন যে আপনি যাই বলেন না কেন আমার I don't think they're failure in the sense যে বাংলাদেশ রক মেটাল ব্যান্ডের একটা ইস্যু থেকে যে তুমি যদি জাস্ট গানের কথাগুলিকে পাল্টায় যদি ইংরেজিতে কাউকে দেওয়াও, হ্যাঁ, মানুষজন বলতে পারবে না যে সে ইংলিশ গান বাংলা গান। তো ওটার সাথে আসলে আমাদের মানে রক মেটাল সিনের মধ্যে একটা ইস্যু থেকে যে ওখান থেকে বলা যাচ্ছে না যে আসলে যে বাংলা গানের সাথে কি বাংলা কালচারের সাথে কি করার আমি ঠিক না, হ্যাঁ, মানে এই নাথিং টু ডু বাংলা কালচার। হ্যাঁ, টপিক গুলিও এমন টপিক, জেনারিক টপিক, মানে শহুরে টপিক, যেখানে কোনো বাংলা কালচারের কোনো অস্তিত্ব নাই। বাংলাদেশের সাথে খুব সামান্যই কানেকশন। সব জাস্ট ইংলিশে কষা দিলে বাংলা মিউজিকের থেকে কোনো কিছু আসে নাই, সবই একটা ওয়েস্টার্ন মিউজিক থেকে নিয়ে বাংলা শব্দ দিয়ে বাংলা গান গাওয়া। আজকাল ইভেন স্টার আছে যে কি কি আসছে বেশ নাম করা ব্যান্ড ট্যান্ড আসে, ওদের গান শুনলে ইংলিশে বললে আমি বলতেই পারতাম না যে প্যান্টেরা করছে না কি করছে। ওদিক থেকে তারা যে তারা দ্বিতীয় মানে প্যান্টেরার কপি, হ্যাঁ, কিন্তু কপিং যদি আমাদের সেই করা হয় তাহলে ট্যালেন্ট খুবই অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান কিন্তু এরা, কিন্তু আই থিঙ্ক দে আর বিং গাইডেড ইন ইট। হ্যাঁ, আসলে সেটা আমি কমপ্লিটলি একমত। হ্যাঁ, আর তারপরে যে দেখা যায় যে আমরা আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা খুব সাকসেসফুল হই না, বিকজ মিউজিক ইজ সো কালচারাল যে আমরা আসলে ওদের সাথে গিয়ে ওয়েস্টার্ন মিউজিককে ওদের সাথে কম্পিট করাটা ডিফিকাল্ট আমাদের জন্য। আমার মনে হয় যে আমেরিকান মার্কেট ওইদিকে আসার আগে এটাতে অনেক ভালো একটা কথা বলছেন। আমার মনে হয় যে আমাদের চেষ্টা করা উচিত যে সাবকন্টিনেন্টের মার্কেটটাকে আগে ব্রেক থ্রু করতে। বলিউড দেখেন, ওয়ার্ল্ডের বিগেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি, এত কিছু, কিন্তু ওরা কতদিন পরে মানে স্লামডগ মিলিয়নেয়ার, যেটা নট ইভেন মেড বাই বলিউড গাই, মেড বাই ব্রিটিশ ডিরেক্টর, কিন্তু কতদিন পরে এটা মানে ওরা এখানে আসলেন। দে ডিডন্ট বদার বিকজ they didn't come here by copying, they didn't get the Oscar just by copying. ওরা ইন্ডিয়ান কালচারটাকে রিপ্রেজেন্ট করছে। ইনফ্যাক্ট এমন একটা সার্কাস্টিক ভাবে এই টপিকটা নিয়ে কপি, ওখানেও সেটা হচ্ছে গিয়ে যে হু ওয়ান্টস টু বি মিলিয়নিয়ার, একটা আমেরিকান শোকে নিয়ে দেখাচ্ছে যে ইন্ডিয়ান কালচার ইজ ইমিটেটিং ওয়েস্টার্ন কালচার ইন এ সেন্স, না অনেক কিছুতে। হ্যাঁ, ওইটাকে একটু সার্কাস্টিক ভাবে তুলে ধরছে, কিন্তু অ্যাট দি সেম টাইম got an Oscar with their own identity, মানে কালচারাল আইডেন্টিটি রেখে ওই মুভিটার মধ্যে নিজেদের জিনিসটা রেখে। আমরা সেটা করতেছি না, আমরা জাস্ট উই আর জাস্ট কমপ্লিটলি ইমিটেটিং মানে আজকালকার অনেকেই। এইটা তো আমাদের এখানে আরেকটাও জিনিস আছে দেখেন সময় ভাই, আমার তো মনে হচ্ছিল যে একজন ছিল বাংলাদেশে, একজন ফিল্ম মেকার ছিল যে অ্যাকচুয়ালি অনেক কিছু একটা ডিফারেন্স আনতে পারতো, কিন্তু ওকে তো ওরা ধরে নিয়ে জেলে নিয়ে গেল। আমি শিওর আপনি জানেন হয়তো বা এই যে মনোয়ার হোসেন দীপজল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দীপজলের আপনি যদি মিউজিক ভিডিও টিডিও দেখেন, ফুটা কইরা দিমু, পুত কইরা দিমু, পোস্টমর্টম কইরা দিমু, তাহলে দেখবেন যে আসলে একটা মানে আলাদা ট্রেন্ড আনতেছিল। আপনি যদি এখানে দীপজল ইজ আ ভিলেন, মানুষের শেপ নিছে এবং মানুষের আকারে তার পরপর 40 প্রত্যেক রাত্রে একটা 16 বছরের মেয়েকে ধর্ষণ করতে হবে, এরকম জিনিস সেরকম কিন্তু বাংলাদেশে মানে আসলে একটা মানে সিরিয়াস জিনিস, তাই না? দেখো না, তখন মনে হয় যে আসলে they have to be very extremely talented people to come up with these things. মানে যৌবন আমার লাল টমেটো, যৌবন আমার লাল টমেটো যেরকম একটা গান, যেটা আমার মনে হয় আসলেই আমাদের কালচারটাকে এমন ভাবে ধরে নিচ্ছে। ওইখানে যখন দেখেন যে আপনি যে যখন মেয়েটা ছেলেটা কিস করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওদের ঠোঁট লাগতেছে না, দুজনের মুখের মাঝখানে একটা টমেটো আটকায় আছে। হ্যাঁ, দেখালো যে আমাদের লাইফে মানে আমরা যে আমাদের মানে লাইফে যে আমরা অ্যাকচুয়ালি লাভ এন্ড সেক্স থেকে কতটা বঞ্চিত সেটা ওটাকে তুলে ধরতেছে। তারপরে দেখেন আমাদের জীবন যে কতটা ছোট। হ্যাঁ, আপনি দেখেন আগে হয়তো বা
60-70 গান ছিল কি, হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাই ঠুস, আর যৌবন আমার লাল তোমার কাছে কি আছে, টিপ্পা দিলে গইলা যাইবো। আমার তো মনে হয় মানে ভাষাটা একটু হয়তো ডিফারেন্ট, বাট মেসেজ কিন্তু একই। যেরকম বিপ্লবের লিরিক্সও আছে, যেরকম আমি হইলাম আমার সর্বজন, পোস্টমর্টেম করে দিব বেজার হইলে আমার মন। এটা আপনি একদম একটা কথা বলছেন তুমি ভাই। তো বাংলা র্যাপ নিয়ে আপনি কি মনে করেন তাহলে? বাংলা যে র্যাপ হইতেছে এটা কি তাহলে মানে এপ্রিসিয়েবল নাকি? বাংলাদেশের র্যাপ যদি করতে হয়, আমি নিজের র্যাপের ওরকম আসলে বিরাট বড় ফ্যান না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি ডিসলাইক করি। আই থিঙ্ক র্যাপকে অনেক ভালোভাবে করা যেতে পারে, কিন্তু বাংলা র্যাপের একটা ব্যাপার হচ্ছে যে it has to be aggressive. আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা আসলে শুদ্ধ ভাষাটা মোটেই অ্যাগ্রেসিভ না, পোলাইট একটা ল্যাঙ্গুয়েজ। অবশ্যই অ্যাগ্রেসিভ আছে সমীর ভাই, আপনি কি করেন না? তাও তো আমাদের কত সুন্দর সুন্দর গালি সম্ভার আছে, সেগুলো তো ধরেন একটা আয়। তখন ওইটা তুমি চুপ করো, আমি এখানে সিনিয়র ভাই। আমি আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনি বাংলাদেশে কারোর উপরে চেতে গেলেন, হ্যাঁ, ওই শালা তোর বাপের ঘাড়ে উঠে তোর মায়ের ছবি, এটা আপনি ইংলিশে বলতে পারবেন? আই সি ইউর ফাদার শোল্ডার ফাস্ট ইউর মাদার, শুদ্ধ ভাষায় তো আমি তোমার মাকে চুপতে চাই, এটা তো বললে হয় না। শোনেন সময় আমরা একটা কথা বলি, আপনি যদি কারো মুখে ছুটতে যান আপনি প্লিজ বলবেন নাকি? মানে সম্ভব না, আমি সেটা তো বলতে চাইছি। বাংলাতে যদি র্যাপ করতে হয় তাহলে ওই আমাদের ঢাকাই ভাষায় বলতে হবে, কি করবার লাগছো, খাইবার লাগছো, যাইবার লাগছো কি, হ্যাঁ এভাবে করে বললে পরে যখন করতে সিলোটিও কিছুটা অ্যাগ্রেসিভ শোনায়, হ্যাঁ অ্যাকশন গুলি বেশ ঠাস ঠাস, হ্যাঁ তো দেশি মুভমেন্ট, এরা আবার লন্ডনে বেস, এরা হেভি ভালো মিউজিক করে। ওগো গান আছে একটা বাঙালি ভাই খুব সুন্দর। আচ্ছা আচ্ছা ভাই আমি মানে দেশি এমসিজ ব্যান্ড নাকি দেশি এমসিজ, হ্যাঁ হেভি জোস। কিন্তু ওদের একটা গান ছিল না নিশিরাতে, আরে সালা অর্ধেকই তো দেখি মানে সব মোস্টলি তো ইংলিশে র্যাপ করছে। আরে কারণ ভাই এই যে ফিলিপ, তারপরে কাজী, তারপরে দেখি শাওন থেকে হয়ে গেছে শন, এই শালাগুলো আমি চিনি, বুঝছেন? এরা না সব মাইয়া মানুষ, মানে আল্লাহ করলে কান্দে। র্যাপ করতে হবে, আপনি র্যাপ করতে গেলে আপনি যাবেন মানে আপনি যেটা বলছেন ওল্ড ঢাকায় গিয়ে সিজন বাইরে বলবেন বস একটু র্যাপ শোনান। এরা তো কাজ করে। এখানে কিন্তু আরেকটা আছে, আপনার ধরেন ইউকেতে যারা কাজ করতেছে, যেমন মামজি একজন, টুপ্যাক, ওরা কিন্তু আপনার র্যাপ বেস করেই কাজ করতেছে। তো ওইটা কেমন দেখেন আপনারা? আরাফাত ভাই আর শামী ভাই দুজনকেই জিজ্ঞেস করতেছি। হ্যাঁ হ্যাঁ আমি যদি সরি সময় ভাই বলেন। যেটা হচ্ছে যে মিউজিক আসলে আমরা যখন করি মিউজিকের যে কোনো ক্রিয়েটিভ জিনিসই আসলে আমার লাইফস্টাইলটা কি তার উপর ডিপেন্ড করে কি ধরনের মিউজিক আমরা করতে পারি। হ্যাঁ র্যাপ রিকোয়ার্স মানে এর মধ্যে যেসব কথা বলতে হতে পারে যে অ্যাগ্রেসিভ লাইফটা, তাদের মিউজিশিয়ানদেরকে অ্যাগ্রেসিভ লাইফের মধ্যে দিয়ে যাইতে হয়। হ্যাঁ ওই এখানে আমেরিকাতে যেসব র্যাপ করতেছে ছেলেরা, ওরা এখানে এই আমেরিকান টুপাক বা এমিনেম এদের লাইফস্টাইল যদি আমরা দেখি, দে ওয়েন্ট থ্রু ক্র্যাপ, মানে একদম সেই ড্রাগসের লাইফ থেকে শুরু করে গ্যাংস্টারদের লাইফ থেকে শুরু করে দে ওয়েন্ট থ্রু দ্যাট। এবং আমি এটার সাথে অ্যাড করতে চাই, কিন্তু আপনি যদি বাঙালি ব্যাপারদের কেসে দেখেন, স্টয়েক বিশের কাজী আর এই যে শাওন, ওদের জীবনে ক্রাইসিস কি হয়েছে যে ডাঙ্কিন ডোনাটসের চাকরিটা একদিন দেরি করে আসছে, বল চারি মাসছে। Right, exactly. So they didn't actually go through the experience of gangster. এখন বাংলাদেশ গ্যাংস্টার খুললে ওরকম দ্বীপ জলে বাংলাদেশের আসলে র্যাপ হলো একটু আগে যেগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম, যৌবন আমার লাল টমেটো, এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে অ্যাকচুয়াল র্যাপার্স, হ্যাঁ ইন ডিফারেন্ট ইয়ে। হ্যাঁ আমাদের র্যাপ আমাদের লাইফটাকে এদের কাছে তুলে নিয়ে আসছে। হ্যাঁ না কেন, সত্যি কথা শোন ভাই, দ্বীপ জলের গান আছে না, নেশার পুকুরে আমি সাঁতার কাটুম সারা রাইট, সুন্দরী মাইয়া দেখতে যৌবন জ্বালায় আমি কাইট, এটা তো পুরো অ্যানিমেটেড গানের থেকে মানে ওরকমই তো একই জিনিস। এক্স্যাক্টলি টুপাকের আজব আমার আচরণ, মানে একদম সত্যি।
হ্যাঁ, তুবাকের বাংলাদেশের ইয়েটা দেখে না, ওইটা আমাদের বাংলাদেশের মুভি গানের মধ্যে দিয়ে পাওয়া যায় সিমিলার ইয়ে। হ্যাঁ, না অনেক কিছু হইলো। এখন আসল জিনিস হচ্ছে যে এটা কিন্তু আমি এডিট করতেছি, এটা বুঝছেন তো? এটা আপনি এডিট করবেন না, এটা আমরা এডিট করবো। এই শোনো, তুমি ভাইয়ের সাথে কথা হয়েছে, এখানে যদি কিছু একটা খানকির পলা এগুলো না থাকে, তুমি জানো সমীর ভাই 1992-তে বাংলাদেশে গালি অ্যাওয়ার্ড পাইছিল। কি অ্যাওয়ার্ড পাইছিল? গালি দেওয়ার জন্য অ্যাওয়ার্ড পাইছিল সমীর ভাই। গালি অ্যাওয়ার্ড পাইছিল? আমি অ্যাওয়ার্ড পাইছি না গালি। আর মনে করছি আরাফাত ভাই অ্যাওয়ার্ড পাইছে। আমি আমার কি অ্যাওয়ার্ড দিবে? আমার মানুষ ঘুর ছিল আমারে। তোমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট করতে হবে গালি। তুমি আপনি কেউ নাই যারা তুমি গালি দাও নাই? আপনাদের গালি দেই নাই। সুমন ভাইরে গালি দেই নাই, বুনো ভাইরে গালি দেই নাই। তুমি এতদিন মোটা ছিল, এখন শুকাই গেছে, এখন দিতে পারো। ওটা গালি হইলো নাকি? আরে আসো, হ্যাঁ ওটা গালি হইলো নাকি? আচ্ছা, আমার তোমার সাথে চ্যালেঞ্জ হলো, তুমি আমাদের বেই বাবা সুমন ভাইরে তোমার ইয়েতে একটা গান লিখবা, গান লিখবা। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। না সুমন ভাই আমার একটা গানের ভোকাল ছিবে, যেটাতে আমি অস্ট্রেলিয়ান মিউজিক স্যাম্পল করতেছি। ওখানে অনেক মজার মজার লিরিক্স আছে। মানে এটা সুমন ভাইকে বেসিক্যালি প্রথমে বলাইছি যে হ্যাঁ আপনি করবেন, উনি বলছেন হ্যাঁ আমি আসলে করবো। তারপরে উনাকে লিরিক্স দেখাইছি, উনি তখন মানে লজ্জা পাইছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। আসলে ভালো হইলে এগুলোই হয়। কিন্তু সমীর ভাই আমি তো ঠিক আছে, অনেক ইন্টারভিউ হইলো। আপনি অনেক ভালো মানুষ, বুঝছেন, আপনাকে আমরা অনেক সবাই ভালোবাসি। হ্যাঁ সমীর ভাই, লাস্ট একটা ছোট্ট জিনিস বলেন, একটা কৌতুক বলে দেন। কৌতুক বলবো? হ্যাঁ, কৌতুক পাই না। একটা কৌতুক বলি, আপনি হাসেন তাহলে, ঠিক আছে? চলো। আচ্ছা, দুইটা লোক দাঁড়ায় আছে বাস স্ট্যান্ডে, বুঝছেন তো? প্রথম লোক কয় ওই তোর নাম কি? তো সেকেন্ড লোকটা বলে আমার নাম আব্বাস। তোর নাম আব্বাস, তোর কোন গাব গাছ। তো লোকটা ছেড়ে গেছে, কি করলি, তোর নাম কি শালা? বলে যে আমার নাম সমী। বলে তোর নাম সমী, তোর কোন আনারস। বলে আনারস সমী, এটা তো মিললো না। তখন সেকেন্ড ফুটকি তো ছিলছে। এটা তোমার বরিশালের একটা কাহিনী, যেখানে আব্বাস গেছিল তখন বলে বলছে আব্বাস গাও গাছ। হ্যাঁ, এই তোর ওই গাছ। তো বলে যে মেললে না, তো মেললে না তো তেললে বেশি। আমি শুনছি এইভাবে। তো যাই হোক সমীর ভাই, মাক ভাই আপনার সাথে ফোনেও কথা বলে নিলাম চামে পোলাপাইনের টাকায়। পোলাপাইন তোমরা ভালো থাকো। ওই যে একটা তোমাদের পোলা আছে লুলু, যে হিজ্জামার্কার কথা কয়, ওরে বইলেও আমি হ্যালো বলছি। এবং তোমরা সবাই ভালো থেকো। আমাদের মাছ ফাটে পোলাপাইন। দাঁড়ান, লাস্ট একটা কথা। ঢাকা শহরে যে 5টা ফ্যান আছে এবং 3টা আনম্যারিড মেয়ে আছে যারা এখন আপনাকে বিয়ে করতে চায়, এদেরকে আপনার কি বলার আছে? কিছু কি বলবো, ওয়েট করতে বলি, বসতো। তো ঠিক আছে সবাই, সমীর ভাইয়ের অ্যালবাম তোমরা অনলাইন কিনতে পারবা প্রবলি, আমি জানি না, বাট ঢাকায় থাকলে প্লিজ কিনো, বিকজ সমীর ভাই অনেক জোস। এবং উনার মানে উনি অ্যাকচুয়ালি আমাদের মিউজিক সিনে অনেক ইম্পর্টেন্ট একটা লোক, বিকজ উনি অনেক জোস কাজ করছে। বিদ্রোহী অ্যালবামটা আসলে আমার মনে হয় আরে কি করেন আপনি বিদ্রোহ। আমি অনেস্টলি সময় ভাই সত্যি কথা, আমি আপনার নতুন অ্যালবাম শুনি নাই, বুঝছেন? আমি গত 6 মাস ধরে এখানে। কিন্তু বিদ্রোহী অ্যালবাম কিন্তু আমার কাছে এখনো আমি এখনই ইলিগালি ডাউনলোড করবো। আরে বিদ্রোহী সময় মনে আছে আপনার MP3 ফোল্ডার ছিল, আমার MP3 ফোল্ডার ছিল, আমরা শেয়ার করতাম। আমি ডায়াল আপে ডাউনলোড করতাম, আপনি DSL এ আপলোড করতেন। ভিডিও বানাইছিলেন, আপনি মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি প্রজেক্ট 360 দেখো, আমার মনে হয় প্রজেক্ট 360 বেশ ভালো কাজ। আরে আপনি পাত মারলে ওটা সুরে পাত মারেন, এটা তো সত্যি কথা। ওটা অটো টিউনার ফোন করে দেয়।
মেলোডাইন দিয়ে পাবনার গিয়া শোনেন সময় ভাই আমি রাখছি বুঝছেন আমার আগা লাগছে ঠিক আছে খুদা হাফেজ Thank you. সময় ভাই ওকে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ওকে খুদা হাফেজ Okay, thank you. Tata. He is a sweet like Adnan Babu, and his favorite guitarist is Rabu. Maqsudul Haq is the boss. Azam Khaner friend holo Alal. তবে আমার বন্ধু Faisal Jalal. Disco is a sweet like Adnan Babu, and his favorite guitarist is Rabu. আজম খানের ফ্রেন্ড হলো আলাল, তবে আমার বন্ধু ফয়সাল জালাল। ডিস্কো